নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক। প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে না সরলে সমর্থন পাবে না সরকার, বলছে বিএনপি। সমস্যা যত বড়ই হোক, আলোচনায় সমাধান দেখছে জামাত। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ডেট তারিখ ঘোষণা করব। আবাসিক এলাকায় পশুর হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বাসিন্দারা। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি হাটে চলবে বেচাকেনা। দেশি কাঁচা চামড়ার দাম নেই, উল্টো বছরে $100 মিলিয়ন আমদানি। রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। অতি ভারী বৃষ্টির শঙ্কায় ভারতের তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট। 6 দশকে উষ্ণতম মাসে জম্মু কাশ্মীর, তীব্র দাবদাহ পাকিস্তানে। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পদত্যাগ ঘোষণার বক্তব্যের খসড়া তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে এমন পদক্ষেপে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। উপদেষ্টারা এ বিষয়টি বোঝাতে সমর্থ হওয়ায় পরিকল্পনা থেকে সরে আসেন ডক্টর ইউনূস। সরকারের আরও এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লেখে, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের সাহায্য করার কথা, তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছে বলে মনে করছেন ডক্টর ইউনূস। মার্কিন গণমাধ্যমটির দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। সম্প্রতি সেনাপ্রধানের এমন বক্তব্যে অখুশি হন প্রধান উপদেষ্টা। বিএনপি ও জামায়াত ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, আজ সন্ধ্যায় প্রথমে বিএনপি এবং পরে জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জামায়াতের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নির্বাচন ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে শুরা অধিবেশনে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতি ফের সংকটে পড়লে এর দায় কেউ এড়াতে পারবে না। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করারও আহ্বান জানান জামায়াতের আমির। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে আলোচনার বিষয়ে ঠিক করতে শনিবার সকাল 9:30টায় মগবাজারে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জামাতের এই বৈঠক। সূচনা বক্তব্যে জামাতের আমির বলেন, দেশের চলমান পরিস্থিতি জনগণকে বিচলিত করছে। এমন অবস্থায় ভুল বোঝাবুঝির জন্য জাতি আবারও সংকটে পড়লে তার দায় সকলকে নিতে হবে বলে মনে করেন তিনি। তবে জামায়াতে আমিরের আশা, আলোচনার মাধ্যমেই সব সমস্যা সমাধান সম্ভব। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় জামাত। তবে এই মাসে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হলে আগামী মাসেই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান তার। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক।
তাহলে জনমনে স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত, না হলে বিষয়টি আগামীতে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। যাতে দেশের স্বার্থকে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশ স্বাধীনতার পরে সানিম মৃধা, এখন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বললেও প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে বিএনপির সমর্থন পাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা দেশকে রাজনৈতিক সংকটে ফেলবে বলে মত জামায়াতে ইসলামীর। সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার পাশে থাকার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। একদিকে বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণের ইস্যু, বিএনপির দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সাথে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগের দাবি, সেনাপ্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য সহ নানাবিধ কারণে রাজনীতির অন্দরে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা গণমাধ্যমে প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি ও জুলাই বিপ্লবের একাধিক সংগঠক ভুল ত্রুটি শুধরে সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। রাজনীতির এমন পরিস্থিতিকে জাতীয় নাগরিক পার্টির এই নেতা দেখছেন আধিপত্যবাদী শক্তির চক্রান্ত হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানানোই চক্রের মূল লক্ষ্য বলেও অভিযোগ তার। ভারত এখানে একটি 111 সরকার কায়েম করতে চাচ্ছে। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে। তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, বাংলাদেশকে গাজার মতো ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে এবং বাংলাদেশে একটি দুর্ভিক্ষ নিয়ে আসতে চাচ্ছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি মহল পায়তারা করছে। চলমান রাজনৈতিক জট নিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা ও তার পদত্যাগ গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে। তাই তাদের দল ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন জানিয়ে যাবে। ওনার স্বাভাবিক কাজে কারোই এখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। 2 নম্বর হচ্ছে, ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে এবং সেই শূন্যতার পরিসমাপ্তি কী হবে সেটা খুবই অনিশ্চিত। তো সুতরাং দেশকে আবার আরেকটি ক্রাইসিসে ফেলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যতে জোর দিয়ে বলেন, এত ঘটনা প্রবাহের পরও সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নিবে। ইউনূস সাহেবের মতো লোক এখানে, তিনি নিজে বলতেছেন তিনি ব্যর্থতার দিকে যাচ্ছেন, তিনি কাজ করতে পারছেন না। তো সেটা আমরা চাই না। আমরা চাই যে উনি কাজ করুক এবং সেই জন্য উপদেষ্টা পরিষদ আরও ছোট করুক, ওই তত্ত্বাবধায়ক সরকারের আদলে, এবং অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুক। এমন রাজনৈতিক সংকটের পিছনে রাজনীতিবিদদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে দলগুলোকে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানানোর পরামর্শও দেন তিনি। প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই। প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব, প্রফেসর ইউনূসের অতীত, প্রফেসর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি আমাদের একটি ক্যাপিটাল এবং একটা প্রয়োজন হবে। এবং যদি প্রফেসর ইউনূসকে চলে যেতে দেওয়া হয়, আরও একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলির উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বোঝানো, প্রফেসর ইউনূসকে অনুরোধ করা যে তিনি যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত একটি পদত্যাগের সিদ্ধান্ত না নেন। আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যাত্রা করাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
জুলাই স্প্রিট ভেঙে গেলে এর দায় বিএনপিকে নিতে হবে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। দেশের চলমান সংকট মোকাবিলায় এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় তিনি বলেন, বিএনপি বিচার ও সংস্কারের কথা না বলে শুধু নির্বাচনের দাবি করছে। এছাড়াও ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতি করছে বলে অভিযোগ করেন হাদি। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আবারও বলছি কেউ কেউ, ক্ষমতাকে 5 বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান। ডক্টর ইউনূস যেখানে বলেছেন জুনের পরে আমার 1 মিনিট থাকার ইচ্ছে নাই, সেখানে তারা 5 বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তারা ডক্টর ইউনূসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন। কোনো কারণে যদি জুলাই হেরে যায়, বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হয়, এর প্রধান দায় বাংলাদেশের দুটো। প্রথমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, অবশ্যই রাজনৈতিক দলগুলোর সেই দায় নিতে হবে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 18টি কোরবানি পশুর হাট বসাতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। হাটের কার্যক্রম চলবে 1 জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এছাড়া হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো কোনো হাট আবাসিক এলাকায় বসতে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সানিম রিথার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলছে বিরামহীন কর্মযজ্ঞ। এই ব্যস্ততা জানান দিচ্ছে আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে কুরবানির পশুর হাট। তাই তো শেষ সময়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে হাট প্রস্তুতের চেষ্টা। ঈদুল আজহা ঘিরে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছে পশু বিক্রির হাট বাজার। এরই মধ্যে হাটের ইজারা দিতে উন্মুক্ত করা হয়েছে দরপত্র। কেউ কেউ সর্বোচ্চ দরপত্র দাখিল করে বুঝে নিয়েছে কয়েকটি হাটের ইজারাও। এবছর কোরবানি উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে 18টি হাট বসার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির অধীনে উত্তরা 16 ও 18 নম্বর সেক্টর, ভাটারা ও মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা সহ 9টি স্থানে হাট বসবে। আর স্থায়ী হাট হিসেবে পশু কেনা বেচা হবে গাবতলীতে। তবে আইনি জটিলতায় এবার মেরাদিয়া ও আফতাবনগরে বসবে না কোনো পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটির সারুলিয়া, হাজারীবাগ, শ্যামপুর সহ 9টি স্থানে বসবে পশুর হাট। এসব হাটের বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের করা হয়েছে সতর্ক। ইজারাদারের চুক্তিতেই থাকে যে তাকে এইটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা একটা কাজ করে থাকি আগে থেকে যে এইটা অপসারণ যদি তারা না করে, তাহলে এটা অপসারণ করতে যে পরিমাণ খরচ লাগতে পারে তার আমরা অ্যাডভান্স একটা টাকা নিয়ে রেখে দিই। আর্থিক লেনদেনের নিরাপত্তার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুথ থাকবে। প্রতি বছরের মতো এবারও বেশ কিছু আবাসিক এলাকায় হাট বসানোয় অসন্তোষ এলাকাবাসীর মাঝে। তাদের অভিযোগ, রাস্তা আটকে এসব হাট বসায় ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি পশুর বর্জ্যে সৃষ্টি হয় ভোগান্তি। যখন হাটটা কমপ্লিটলি বসে যাবে, কমপ্লিটলি হবে, তখন এইখানে রাস্তাটা ডিরেক্ট ব্লক হয়ে যাবে। একটা বেরিবাদ আছে, 30 ফুট একটা রাস্তা আছে কালীনগর নিজদা, ওই সব জায়গায় হয়ে গেলে ভালো হয়। ব্যাপারীরা এখানে রাত্রে ঘুমায়, এরা গরু ইয়েটা করে এলাকাবাসীর মানুষের কষ্ট দেয়, মুসলিদের কষ্ট দেয়। গরু বড় আসলে আট আসলে আমরা বাইরের কায়দা থাকে না, এটা রোডের উপরে আসলে সব দিকে অনেক সমস্যা হচ্ছে। এদিকে কোরবানির হাট ঘিরে চাঁদাবাজি সহ অপরাধ রুখতে কঠোর অবস্থানে থাকবে সরকার। যে কোনো অপরাধের তথ্য দিতে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চালু থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, কোরবানির হাট ও এর আশপাশে যানজট এড়াতে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, গরুরহাট কেন্দ্রিক ট্রাফিক ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাইম ডিভিশনের ফোর্স। এছাড়া গরুরহাট ব্যবস্থাপনার জন্য 2 সিটি কর্পোরেশনের সাথে আমাদের উল্লেখযোগ্য সভা হয়েছে। সবাই গরুরহাট ম্যানেজমেন্ট অন্যান্যবারের তুলনায় যাতে ভালো হয় সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর হাটে অনিয়ম রোধে মোবাইল কোর্ট চালানোর কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছরই নির্ধারিত স্থানের বাইরেও চলে কুরবানির পশু বেচা বিক্রি। এর ফলে আশপাশের জায়গায় বর্জ্য জমার পাশাপাশি দেখা যায় বিশৃঙ্খলা।
এসব বিবেচনায় এবার নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশু বেচা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ইজারাদাররা এই নিষেধাজ্ঞা কতটুকু মানেন বা না মানলে কোন ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার অপেক্ষা। সানিম মৃধা, এখন, ঢাকা। গেল এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে জুতাসহ চামড়াজাত পণ্যের দাম, অথচ গুণগত মান ভালো হলেও যেন মূল্যহীন হয়ে পড়েছে দেশি কাঁচা চামড়া। প্রতি বছরই দাম না পেয়ে হতাশায় থাকেন কোরবানিদাতা, চামড়ার আড়তদার কিংবা ব্যবসায়ীরা। অথচ বিদেশ থেকে প্রতি বছর আমদানি হয় $100 মিলিয়ন চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, সনদ না থাকায় বিপুল মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। অন্যদিকে চামড়া রপ্তানিতেও মিলছে না ন্যায্য মূল্য। শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। চামড়া শিল্প কাঁচামালের দিক থেকে তৈরি পোশাক শিল্পের পুরো বিপরীত, কারণ পোশাক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আসে, অন্যদিকে দেশেই পর্যাপ্ত সরবরাহ আছে কাঁচা চামড়ার। তবুও পোশাক শিল্পের মতো বিকশিত হয়নি চামড়া শিল্প। কেন এমন দশা? দেশে কোরবানির ঈদে অনেকটাই মূল্যহীন হয়ে যায় চামড়া, অথচ উল্টো প্রতি বছর প্রায় $100 মিলিয়ন বা 1000 কোটি টাকার চামড়া আমদানি করে জুতাসহ চামড়াজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলো। কারণ বিশ্বের নামিদামি কোম্পানিগুলো পরিবেশ সনদ ছাড়া LWG না থাকলে সে প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে না। তবে দেশের মাত্র 6টি ট্যানারি আছে যাদের এ সনদ আছে, কিন্তু তাদের পক্ষে জুতা তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর চামড়ার বিপুল চাহিদা পূরণ করা সম্ভব হয় না। ফলে দেশের চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি করতে হয়। খুলনাতে আছে 2টা আর ঢাকাতে আছে 2টা। তো এখন আরও ফ্যাক্টরি দরকার, কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে যারা প্রোডাকশন করছে বিভিন্ন ব্র্যান্ড, শু বলেন বা লেদার গুডস বলেন, ম্যাক্সিমাম লেদার আসতেছে বাইরে থেকে। আমরা সাপ্লাই দিতে পারছি না, শুধু কমপ্লায়েন্স ইস্যুতে। তথ্য বলছে 2024-এর জুলাই থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত 10 মাসে চামড়া রপ্তানি হয়েছে $107 মিলিয়ন, যা আগের বছর ছিল $117 মিলিয়ন। রপ্তানি কমেছে 8.24%। তবে এবছর চামড়াজাত বিভিন্ন পণ্যের রপ্তানি কমলেও চমক এসেছে চামড়ার জুতা রপ্তানিতে। এক বছরে চামড়ার জুতা রপ্তানি বেড়েছে প্রায় $110 মিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, চামড়া আমদানি কমিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ট্যানারিগুলোর LWG সনদের বিকল্প নেই। বাংলাদেশের 6টির বিপরীতে ভারতে এমন প্রতিষ্ঠান আছে অন্তত 139টি, চীনে 103টি, ইতালিতে 68টি এবং ভিয়েতনামে 14টি। সনদ না থাকায় দেশের চামড়া সস্তায় বিক্রি হচ্ছে চীনের বাজারে, কমছে বৈদেশিক মুদ্রা আয়। চাইনিজ বায়াররা আমাদের এখান থেকে একটা সুবিধা নিচ্ছে, যেহেতু আমাদের অন্য জায়গায় আমরা বিক্রি করতে পারছি, কারণ আমার CTP নাই, LWG সার্টিফিকেট নেই। তো আমি যে চামড়াটা আমার $1.5 বিক্রি করতে পারবো, এটাকে আমাকে 50% কমে দামে চায়নার কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ অল্টারনেটিভ কোনো আমার কাস্টমার নাই। যদি আমার এটা থাকতো LWG সার্টিফাইড হতো, অন্তত 20টা ট্যানারি যদি থাকতো, আমার মনে হয় আমাদের এখন যে ফরেন কারেন্সি আর্ন করতেছে ডাবল হয়ে যাবে। দেশে চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। এ সময় বৃহত্তর চট্টগ্রামের আড়তদাররা প্রায় 3,60,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, কিন্তু চামড়ার প্রকৃত মূল্য না পেয়ে আড়তদার, কোরবানিদাতা, ট্যানারি মালিক সবাই ক্ষতিগ্রস্ত হন। যে গরম পড়তেছে, 12 ঘন্টার মধ্যে 8 থেকে 12 ঘন্টার মধ্যে মালগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। পটিয়া চামড়া কিনে রাখে দিছে, এখান থেকে রোগ গেছে বা খেয়ারও গেছে, দরদামে হয় নাই, রাখতে তারপর দিন সকাল এখানে আনছে, চামড়াগুলি নষ্ট হয়ে যায়। সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয়, এতে করে বিদেশি ক্রেতারা দাম জেনে যাওয়ায় তাদের সাথে দর কষাকষির সুযোগ আর থাকে না বলেও দাবি ট্যানারি মালিকদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। দীর্ঘদিনের বকেয়া আদায় হয়নি, সেই সঙ্গে বেড়েছে লবণের দাম ও শ্রমিকের মজুরি। তাই এবার ঈদুল আজহার চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় যশোরের ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন চামড়া ব্যবসা নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তার কারণ কি?
আসলে যে লবণের দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা, সেই লবণটি এখন ১,০০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটি সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ, যে লবণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যে প্রতিটি চামড়ায় প্রায় ৮ থেকে ১০ কেজি লবণ ব্যবহার করা হয়, বিশেষ করে কাঁচা চামড়ায়। সেই লবণের দাম যদি এই পরিমাণ বৃদ্ধি পায় বস্তাপ্রতি, সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা চামড়া কুড়াই করতে যে লবণের দাম নির্ধারণ করার পর যে সরকার বেঁধে দেওয়া যে দাম থাকে, সেই দামে তারা চামড়া কিন্তু ক্রয় করতে গেলে সমস্যা হবে। এবং আরেকটি যে সমস্যা রয়েছে, বড় দাগের যে সমস্যা, সেটি হচ্ছে ট্যানারি মালিকদের যে বকেয়া রয়েছে, সেই বকেয়ার টাকা এখন পর্যন্ত তারা পরিশোধ করেনি। অর্থাৎ গত বছর এবং এই ২ থেকে ৪ বছর আগের যে টাকাগুলো বকেয়া ছিল, সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত পরিশোধ করেনি। তারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের যে ব্যবসায়ী রয়েছেন, তাদের কিন্তু এখনো টাকা পরিশোধ করেনি। সে কারণেও কিন্তু চামড়া ক্রয় করতে তাদের কিন্তু সমস্যা হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আমরা ট্যানারি মালিকদের দিকে চেয়ে থাকি, যদি তারা টাকা না দেয় সেক্ষেত্রে তারা ধার দেনা করে চামড়া ক্রয় করে থাকি। অনেক ক্ষেত্রে যে ক্ষুদ্র ঋণ আছে, সেই ঋণ থেকে টাকা তারা নিয়ে থাকে, লোন নিয়ে থাকে, সেই টাকা দিয়ে কিন্তু চামড়া ব্যবসা করে থাকেন। সেক্ষেত্রে যে চামড়া ক্রয় করতে তাদের কিন্তু সমস্যা হবে। যদি সেই লোনের টাকা যদি সময় মতো না পায়, সেক্ষেত্রে কিন্তু চামড়া ক্রয় করতে সমস্যা হবে। যশোরের যে রাজারহাটের চামড়ার হাট রয়েছে, এখানে কিছু ঈদ পরবর্তী প্রায় ১০০ কোটি টাকার চামড়া বিক্রি হয়। যশোরের ১০ জেলা সহ নাটোর, ঢাকা, এই অঞ্চলের যারা ব্যবসায়ী রয়েছে, টারানি মালিকরা রয়েছেন, টারানি প্রতিনিধিরা কিন্তু এখানে চামড়া ক্রয় করতে আসেন। এখান থেকে বিভিন্ন স্থানে চামড়া চলে যায়। যদি চামড়ার দাম কম থাকে, অর্থাৎ ভারতে চামড়ার দাম বেশি, বাংলাদেশের চামড়ার দাম কম থাকে, সেক্ষেত্রে ভারতে পাচারেরও কিন্তু সংখ্যা থাকে, যেহেতু সীমান্তবর্তী জেলা রয়েছে যশোর। সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে কোনো অবস্থাতেই চামড়া ভারতে পাচারের সংখ্যা নেই। তারা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলে লবণের দাম সবকিছু নির্ধারণ করবেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল হাফিজ। যশোরের চামড়ার বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এখন কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, দক্ষিণ পশ্চিম উপকূলে বজ্রপাত হয়ে উঠেছে নিয়মিত প্রাণহানির কারণ। সাতক্ষীরায় প্রতি বছরই বাড়ছে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা। খোলা মাঠ, ফাঁকা বিল আর মাছের ঘের, সব জায়গায় বজ্রপাত আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বজ্রপাতের ঝুঁকি। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। গেল ২১ এপ্রিল সাতক্ষীরায় ক্ষেত থেকে ধান কেটে বাড়ি আনার প্রস্তুতি নিচ্ছিলেন আমিত্ববান আরাসহ বেশ কয়েকজন। হঠাৎ বজ্রপাতে মাঠে মৃত্যু হয় আমিত্ববানের। আহত হন খুকুমণি নামে আরও এক নারী শ্রমিক। আর ৬ মে বাবার সাথে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান দেবহাটা উপজেলার পাপড়াতলা গ্রামের দেবব্রত ঘোষ। আমরা দুজন পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমার সবগুলি ধরাধরি করি, কখন ডিঙায় তুলিছে, নিয়ে ট্রিটমেন্ট করি হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালেতে একটু সুস্থ হয়ে জানলাম যে একজন মারা গেছে আমার পিছনে যে পড়েছে। জন মজুরি খেটিয়ে ঝাই করে সংসার চালাতো, আর এখন মাটা নিয়ে সংসারটা এখন ভালোভাবে চলতি না। বাবুটা তো পাগল হয়ে এপ্রিল থেকে জুন এই ৩ মাস সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে। ঝড় বৃষ্টির সময় খোলা মাঠ আর মাছের ঘিরে থাকা মানুষ থাকেন সবচেয়ে ঝুঁকিতে। গত ৩ বছরে এই ঘটনায় মৃত্যু বেড়েছে আশঙ্কাজনকভাবে। ঝড় বৃষ্টি হলে আমরা মাঠে ঘাটে কাজ করি, বাড়ির দিকে যাই দৌড়ে। মাঠে ঘাটে আশ্রয় নেওয়ার সেরকম কোনো জায়গাও নাই। আকাশে কালো মেঘ দেখলে অন্তরের ভিতরে খুব ভয় জাগে যে না জানি কোন মুহূর্তে হয়তো ঘাড়ের ভিতরে পড়তে পারে, কি যে কোনো মুহূর্তে মৃত্যুটা হয়ে যেতে পারে। কাজে যাই, আমাদের কোনো আচ্ছাড়া নাই, আমাদের দৌড় মেরি বাড়ি ওটার চেষ্টা করি, আমরা পারিনি। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি। তাই জীবন বাঁচাতে প্রয়োজন সময়মতো তথ্য ও নিরাপদ আশ্রয় ব্যবস্থা। এলোমেলোভাবে বনায়ন না করে যদি আমরা একটা পরিকল্পিতভাবে বনায়ন করি, কিছু সুনির্দিষ্ট বৃক্ষ লাগাই, যে বৃক্ষগুলো যেহেতু উঁচু হলে তার মধ্যে দিয়ে
যদি পাস করে ইলেকট্রিসিটিটা, তাহলেও কিন্তু ক্ষয়ক্ষতিটা কমে যাবে। বিদ্যুৎ পরিবাহী সেই জন্য পানিতে যদি ওই বজ্রপাতটা হয়, তাহলে পানির টাচে যদি কেউ থাকে, মানুষ বা গবাদি পশু, সে সাথে সাথে আপনার ওটা আক্রান্ত হয় আর কি। সেজন্য অবশ্যই ঘের এলাকায় যদি থাকে, ওই পানির টাচ যেন না থাকে সেই চেষ্টা করতে হবে। এবং ওই ঘেরের আশেপাশে যে সমস্ত ওই গাছগাছালি, বড় গাছগাছালি, সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে। সরকারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যু ও ক্ষতি মোকাবেলায় জেলার বিভিন্ন এলাকায় তালগাছ রোপণ, স্কুল কলেজে সচেতনতা সভা এবং মাঠ পর্যায়ে কৃষকদের জন্য সতর্কতা বার্তা প্রচারের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ফসলের মাঠে বজ্রপাত থেকে বাঁচতে ঘর বা ছাউনি বানানোর কাজ চলছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এই বজ্রপাতের মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করার মূল লক্ষ্য। যদি আমরা মাঝে মধ্যে কৃষক শেড তৈরি করতে পারি বা যে কোনো শেড তৈরি করে দিতে পারি, এই সরকার উদ্যোগ নিয়েছে। এখন আমরা তৈরিও করছি অনেক জায়গায়, এবং সাতক্ষীরাও কিছু তৈরি হয়েছে দেখছি। সতর্কতার ব্যবস্থা থাকলেও তা অনেক সময় মতো গ্রামের মানুষরা পান না। এছাড়া যে কটি আশ্রয়কেন্দ্র রয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। একটু সচেতন থাকলে অনেক জীবন বাঁচানো সম্ভব, কিন্তু হাজারো মানুষ নানাভাবেই অসতর্কতাবশত মাঠে নামতে বাধ্য হচ্ছেন জীবন জীবিকার তাগিদে। এজন্য প্রশাসনকে আরও বেশি তৎপরতা বাড়াতে হবে, একই সঙ্গে সচেতন হতে হবে জনগণকে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। সমসাময়িক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ে বাংলা মোটরে চলছে সংবাদ সম্মেলন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা শান্ত হলে আমরা শুরু করব। আপনারা শান্ত হলে আমরা শুরু করব। আমরা শুরু করছি। আমরা শুরু করছি, এখন শুরু করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সংবাদ সম্মেলনের শুরুতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জনপদের মুক্তির লড়াইয়ে সকলকে আমরা সশস্ত্র চিত্তে স্মরণ করছি। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে আহত হাফেজে কোরআন হাসান ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শহীদ হাফেজ হাসান ভাইয়ের শাহাদাতকে স্মরণ করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হাসান ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে
24-এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য এই জনপদের মানুষের যে লড়াই করেছেন, সে লড়াইকে সম্মান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিচার, শান্তিপূর্ণভাবে হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন সহ প্রত্যেকটা বিষয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়, রাজনৈতিক দলগুলোর করণীয় এবং জনগণের পদক্ষেপ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ সকলেই জানেন যে আমরা দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিও সেই প্রেক্ষিতে আসলে আলোচনা এসেছে। সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্যই এই সংবাদ সম্মেলন। আমরা যেটা আমাদের সদস্য সচিব বললেন যে একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন, এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল বা প্রত্যাশা আছে যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে। এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? এইটা একটা মৌলিক বিষয়। আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং দিকে আসলে যেতে হবে। আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত। রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত, তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা, এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব, সেটা আমাদের প্রত্যাশা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে 626 জনের একটা তালিকা, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হইতো, এটা তো আসলে 8ই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা,
তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। আমরা 1/11-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে শায়েস্তা করবে এবং হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে, এটাই আমাদের প্রত্যাশা। গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে, তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তার অবস্থা আমরা কিন্তু জানি না। ফলে এইগুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর জায়গাটাকে আওয়ামী আমলে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বৈধতা দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা, সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দূর হবে। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের একটি কর্মসূচি ছিল। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন। আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে তাদেরকে চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে। আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়েছিল। সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে, আদৌ হবে কিনা, আকাঙ্ক্ষা ভিত্তিতে সরকার গণ অভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল আমাদের সামনে। আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? মিডিয়ার নাম বলবেন। আমি জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটা প্রত্যাশা করেছিলাম সব রাজনৈতিক দলের একটা ঐক্য তৈরি হবে, সেই জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাটল রয়েছে। এই বিষয়কে আপনি কি মনে করেন যে এনসিপি নেতাদের কিছু
ট্যাগিং পলিটিক্স একটা কারণ হতে পারে কিনা আমি সংযুক্তি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আজকে আগে জুলাই মঞ্চ সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তারা উপলব্ধি করেছে যে এই যে অনৈক্য সৃষ্টির পেছনে ভূমিকা হচ্ছে এনসিপি ভূমিকা, এবং এনসিপি এই জুলাইকে তারা কুক্ষিগত করেছে, তারা মূলত এই অনৈক্য সৃষ্টি করেছে। বিশেষ করে তাদের যে আমাদের গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি, যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশ পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। বাংলা মোটরে চলছে এনসিপির সংবাদ সম্মেলন, সরাসরি ছিলাম সেখানে। ভয়াবহ বন্যা বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হান্টার নদীর আশেপাশের এলাকায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 50,000 মানুষ। নিউ সাউথ ওয়েলসের মধ্যে উত্তর উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা, ভেসে গেছে গবাদি পশুর খামার ও ঘরবাড়ি। জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রদেশে। যে এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিউ সাউথ ওয়েলসের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতির কবলে প্রতি বছর পড়ছে অস্ট্রেলিয়া। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে বোস্টন ফেডারেল কোর্ট। বিচারককে অনির্বাচিত উল্লেখ করে রুলের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে উল্লেখ করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া প্রায় 400 বছর পুরনো বিশ্ববিদ্যালয়টি পূর্ণতা লাভ করবে না। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে হার্ভার্ডের $230 কোটি তহবিল আটকে দেওয়ার পাশাপাশি করমুক্তি সুবিধা বাতিল করে ট্রাম্প প্রশাসন। 2024-25 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছেন 6,800 জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর 27%। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।